छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान मैं तू, सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू, मैं तेरे लिए जान तली। তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার হ্যান্ডসাম হিরো আর বিউটিফুল হিরোইনকে দেখতে পাই। হিরোর নাম হলো বেক ইয়ন-হো আর হিরোইনের নাম হলো হং হে-ইন। আজকে এদের বিয়ে আর দুজনেই অনেক বেশি হ্যাপি। তখন ব্যাকগ্রাউন্ডে ইয়ন-হো বলে, সকলেই বলেছিল আমাদের বিয়ে নাকি ওয়েডিং অব দ্য ইয়ার, কারণ কোরিয়ার সবথেকে পাওয়ারফুল আর রিচ পরিবারের মেয়ে তারই কোম্পানির একটি এমপ্লয়কে বিয়ে করেছে। তখন আমরা এদের দুজনের কিছু রোম্যান্টিক আর কিউট মোমেন্ট দেখি, দেখে মনে হচ্ছে যেন বিবাহিত জীবনে এরা অনেক বেশি হ্যাপি। তো এরপর আমরা ইয়ন-হোকে দেখি যে কিনা তখন ইন্টারভিউ দিচ্ছিল। এর মানে একটু আগে আমরা যা দেখলাম ওগুলো সব পাস্টের ঘটনা যা ইয়ন-হো এদেরকে বলছিল। তো এরা জিজ্ঞাসা করছিল তাদের বিবাহিত জীবন কেমন কাটছে। এতে ইয়ন-হো বলে কেউ কল্পনাও করতে পারবে না আমরা কতটা হ্যাপি আছি। 3 বছর হলো বিয়ে হওয়া, কিন্তু ভালোবাসা একটুও কমেনি। দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠি, এরপর ব্রেকফাস্ট করি, তারপর একসঙ্গে মিলে অফিসে যাই। কিন্তু বাস্তবে তার পুরো উল্টো, দুজনে একসঙ্গে ঘুম থেকে ওঠে কিন্তু আলাদা আলাদা রুমে থাকে। একই টেবিলে বসে খাবার তো খায় কিন্তু দূরত্ব বজায় রেখে। একই সঙ্গে অফিসে যাই কিন্তু এখানেও দূরত্ব অনেক বেশি, কারণ হেইন কোম্পানির সিইও আর ইয়ন-হো একজন লয়ার যে কিনা এদের সমস্ত ঝামেলা মিটমাট করে। দুজনে তো এখন ঠিক মতন একে অপরের সঙ্গে কথাও বলে না। ইয়ন-হোর ইচ্ছে করছে না এইসব মিথ্যে কথা বলতে, কিন্তু পুরো দুনিয়ার সামনে তাদের বিবাহিত জীবন পারফেক্ট দেখানোর জন্য নিজের মুখে এই নকল হাসিটা আনতে হয়। অপরদিকে হেইনও ইন্টারভিউ দিচ্ছিল। সে বলে সকলে বলাবলি করে যে ইয়ন-হো আমার টাকার জন্য আমাকে বিয়ে করেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। তো সিন 5 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। হেইন বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরেছে তার বাবার কোম্পানি কুইন গ্রুপে কাজ করার জন্য, কিন্তু তাকে এখনও পর্যন্ত কেউ চেনে না। তাই হেইন একজন সাধারণ কর্মচারী হয়ে কোম্পানি জয়েন করে। হেইন ঠিক মতন প্রিন্টার মেশিন ইউজ করতে পারতো না, তখন প্রথমবার ইয়ন-হো তার সাহায্য করেছিল। তো পরের দিনও হেইন প্রিন্টার মেশিন ইউজ করতে পারছিল না, আর তখন আবারও ইয়ন-হো এসে তার সাহায্য করেছিল। হেইন বলে আমি তখন খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে ইয়ন-হো আমাকে পছন্দ করে, তাই আমার সাহায্য করার বাহানায় বারবার আমার কাছে এসে ফ্লার্ট করত। এইদিকে ইয়ন-হো বলে প্রথম দিন আমি ওকে দেখেছিলাম প্রিন্টার মেশিনে লাত মারতে, তখন আমার চিন্তা হচ্ছিল ওই মেশিনটাকে নিয়ে, কারণ হেইন অনেক জোরসে লাথি মারছিল, তাই আমি ওর সাহায্য করেছিলাম। তো সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। হেইন ঠিক মতন কাজ করতে পারতো না, তাই ইয়ন-হো তার অনেক সাহায্য করত, আর এই চক্করে সে আস্তে আস্তে হেইনকে পছন্দ করে ফেলে। হেইনকে নিয়ে তার চিন্তা হতো। তো ইয়ন-হো একদিন হেইনকে বলেছিল তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তোমাকে কোম্পানি থেকে বার করে দেওয়া হবে।
এতে হেইন বলেছিল আমার এইসবে কিছু যায় আসে না। ইয়নহো তখন বলে আরে তুমি বুঝছো না কেন, যখন কেউ তোমাকে বকা দেয় তখন আমার মনে অনেক লাগে। হেইন বলে কেন, কিন্তু তার এই প্রশ্নের উত্তর ইয়নহো দিতে পারে না। হেইন বলে সময় দিলাম, পরে ভেবে জানাবে, আমি অপেক্ষা করব। এই বলে সে চলে যায়। তো বাড়ি যাওয়ার সময় ইয়নহো অনেক সাহস করে হেইনকে বলেছিল আমি সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল নিয়ে গ্র্যাজুয়েট করেছি। আমার ফ্যামিলি যেখানে থাকে ওখানে ওদের অনেক সম্মান। আমি আমার পরিবারের সবথেকে লাডলা ছোট ছেলে। সকলে আমাকে অনেক ভালোবাসে। বাড়িতে 35টি গরু আছে, আর কয়েকজন তো প্রেগনেন্ট, ভবিষ্যতে আরও হবে। অনেক জমিও আছে। আমি সিওলে একটি বাড়িতে ভাড়া থাকি, যার পেমেন্ট আমি অ্যাডভান্স করে দিয়েছি। আর আমি আমার ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়েও রেখেছি, তাই তোমাকে এই সব নিয়ে চিন্তা করতে হবে না। হেইন বলে কিন্তু তুমি কেন এই কথা আমাকে বলছো? ইয়নহো বলে যদি তোমাকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয় তাহলে আমি তোমার দায়িত্ব নেব। আমি চাইতাম আমার ফিউচার ওয়াইফ যেন জব করে, কিন্তু তুমি যদি আমার ফিউচার ওয়াইফ হতে চাও তাহলে জব না করলেও চলবে, আমি সব কিছু একাই সামলে নেব। তার কথা শুনে হেইন তো অবাকের ওপর অবাক হয়ে যাচ্ছিল। তো ফাইনালি ইয়নহো ওই কথাটি বলেই ফেলে, আমি তোমাকে এই কথাগুলো বললাম কারণ আমি তোমাকে পছন্দ করি। উফ, কি সুন্দর প্রপোজাল! লাইফে এমন প্রপোজাল কোনো দিনও দেখিনি। তো হেইন তখন কিছু বলতে চাইছিল, কিন্তু ইয়নহো তাকে থামিয়ে বলে প্লিজ এখন বলবে না, পরে ভেবে চিন্তে আমাকে জানাবে। এই বলে ইয়নহো চলে গিয়েছিল। আর তখন আমরা হেইনের ফেসে কিউট একটা স্মাইল দেখতে পাই। তো সিন বর্তমানে আসে। হেইন বলে আমি আমার পরিচয় গোপন রেখে ইয়নহোর সঙ্গে বেশ কয়েকদিন ডেট করি, কিন্তু ইয়নহো যখন আমার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে তখন বেচারা এতটাই ভয় পায় যে সে আমার ফোন তো ধরেই না, বরং সে তার গ্রামে গিয়ে লুকিয়ে থাকে। তো সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলেই আমাদের হিরো অনেক বেশি ভয় পেয়েছে। ইয়নহো ওয়াজ লাইক ডেট করলাম তো করলাম কার সঙ্গে? কুইন কোম্পানির কুইনের সঙ্গে। কি কপাল আমার। তো হেইন তখন তাকে মেসেজ করে বলে এখনই বাইরে আসো, না হলে কিন্তু তোমার খবর আছে। ইয়নহো বাইরে এসে দেখে যে হেইন তার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে এখানে এসেছে। হেইন যখন নামে তখন ইয়নহো এক নজরে তার দিকেই তাকিয়েছিল। এতে হেইন বলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? এটা শুনে ইয়নহো তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তো এই সিনটা দেখে আমরা বুঝতে পারছি যে দুজনে একে অপরকে কতটা ভালোবাসে। তো সিন বর্তমানে আসে আর ইয়নহো বলে ওই দিন হেইনকে দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে একটি পরী নামছে, এতটাই সুন্দরী লাগছিল ওই দিনকে ওকে। তো এরপর হেইন কোম্পানিতে গিয়ে জানতে পারে যে তার 1 ট্রিলিয়ন হওয়ার স্বপ্নতে ইয়নহো বাধা দিচ্ছে। এটা শুনে হেইন তখন ইয়নহোকে ডেকে পাঠায়। ইয়নহো তখন হেইনকে বলে তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য ওই সমস্ত লোকাল ব্র্যান্ডের কথা ভাবছো না যাদের জন্য কোম্পানিতে এত প্রফিট হচ্ছে। হেইন বলে আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস চাইছি না, চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। এতে ইয়নহো তখন রেগে হেইনকে ইয়েস ম্যাম বলে চলে যায়। তো এরপর হেইন ইয়নহোর সঙ্গে কথা বলতে যায়। সে বলে তুমি কেন তোমার কাছের মানুষের কথা না ভেবে ওই সমস্ত মানুষদের কথা ভাবছো? এতে ইয়নহো বলে কাছের মানুষ, তুমি কি এখানে নিজের কথা বলছো? কিন্তু আমাদের মধ্যে তো এখন এমন সম্পর্ক নেই। এটা শুনে হেইন তখন রেগে সেখান থেকে চলে যায়। তো এরপর ইয়নহো বাড়িতে এসে একটি ডিভোর্স পেপার তৈরি করে। এর মানে সে হেইনকে ডিভোর্স দেবে। তখন হেইন তাকে SMS করে ফ্যামিলির রুমে আসতে বলে, যা দেখে ইয়নহো একটু বিরক্ত হয়ে যায়। তো ইয়নহো ওখানে চলে যায়। তো চলো সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো এ হলো হেইনের বাবা, নাম হং বিয়ম জুন, শর্টকাটে জুন বলবো। আর এ হলো হেইনের মা, নাম কিম সিয়ং। আর এটা হলো হেইনের ভাই, নাম সুচিয়ল। আর এটা তার ওয়াইফ দা হাই। সুচিয়ল তখন ইয়নহোকে বলে আমি একটু প্রবলেম করে ফেলেছি,
তাই তুমি এখন আমার সমস্যার সমাধান করো। এতে ইউনহো বলে, আমি তোমার জন্য কোম্পানিতে কাজ করি না, হেইনের জন্য কাজ করি, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এতে হেইনের মা কিম সিয়ং বলে, তোমাকে যখন বলা হয়েছে তখন তুমি ওর কাজ করবে। এতে ইউনহো আর কিছুই বলতে পারে না। আসলে ইউনহো ঘর জামাই হয়ে এখানে থাকে, তাই এরা যা বলে ইউনহোকে তাই করতে হয়। ইউনহো তখন হেইনের দিকে তাকায়, এই ভেবে যে হেইন তার হয়ে কথা বলবে, কিন্তু না, হেইন কিছু বলে না। তো ফ্যামিলি মিটিং শেষে ইউনহো আপসেট হয়ে বাড়ি থেকে বার হয়ে যায়। এরপর আমরা সুচিয়লকে দেখি, তখন ওর কাছে হেইন এসে তাকে একটু মেরে বলে, তোর সাহস কিভাবে হয় আমার হাজব্যান্ডের সঙ্গে এমনভাবে কথা বলার, আর কোনো দিনও যদি এইভাবে ওর সঙ্গে কথা বলেছিস তাহলে তোর কিন্তু খবর আছে। এতে সুজিয়ল তখন বলে, আসছে হাজব্যান্ডের হয়ে কথা বলতে, তখন কেন ওর সামনে আমাকে বকা দিলি না? নিজেও তো ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করিস, আর এখন কিনা আমাকে মারতে আসছিস, 1 নম্বরের ডাইনি পাগল তুই। এটা শুনে হেইন তখন থেমে যায়। সুচিয়ল ভয়ে বলে, আরে তোকে না, আমি নিজেকে বললাম। তো এইদিকে ইউনহো তার একটি ফ্রেন্ড ইয়াংয়ের সঙ্গে ড্রিঙ্ক করছিল। ইয়াং তখন ইউনহোকে বলে, তুই কি কান্না করছিস? এতে ইউনহো বলে, না, জানিস আমি যখন ড্রিঙ্ক করি তখন অনেক বেশি কিউট হয়ে যায়, আর আমার এই কিউটনেসের জন্যই তোর ভাবি পটেছিল। কিন্তু পরক্ষণে সে কান্না করতে করতে বলে, আমি এত হ্যান্ডসাম আর কিউট কেন হলাম? যদি একটু কম হতাম তাহলে তোর ভাবি আমাকে দেখে ফিদা হতো না, আর আমিও তোর ভাবিকে ভালোবাসতাম না, আর আজকের এই দিনগুলো আমাকে দেখতে হতো না। এর কান্না দেখে আমার অনেক হাসি পাচ্ছে। ইউনহুকে কান্না করতে দেখে ইয়াংও তখন তার মনের দুঃখ তার সঙ্গে শেয়ার করে যে আমার ওয়াইফও আমাকে অনেক কন্ট্রোল করে। এতে ইউনহু তখন বলে, যা দোস্ত তুই বাড়ি যা, না হলে তোর কপালেও আমার মতন কষ্ট আছে। এতে ইয়াং চলে যায় আর ইউনহুও কান্না করতে করতে বাড়ি চলে যায়। বাড়িতে এসে ইউনহু হেইনের রুমের কাছে আসে। হেইন বুঝতে পারে যে রুমের বাইরে ইউনহু আছে, তাই সেও দরজার কাছে চলে আসে, কিন্তু ইউনহু দরজা নক করে না আর হেইনও দরজা খোলে না। হেইন তখন ল্যাপটপে ইউনহুর কিছু ছবি দেখছিল, আর তার এই হাসি মুখটা দেখে হেইন মনে মনে বলে, অনেক দিন হলো আমি সামনাসামনি তোমার এই হাসি মুখটা দেখিনি। তো পরের দিন ইউনহু জেলে যায় এই মহিলার সঙ্গে দেখা করতে। ইনি আসলে হেইনের আন্টি বংজা। বংজা দুটি কারণে জেলে আছে, আর তাকে তার বাবা মানে হেইনের গ্র্যান্ডপা জেলে ভরেছে। আসলে বংজা 3টে বিয়ে করেছে আর 3জনকে মেরে ডিভোর্স নিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো বংজা তার বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বংজা এখন অসুস্থ, তাই তার বাবা মানদে ইউনহুকে বলেছে তার বেল করাতে। তো আজকে হেইনের গ্র্যান্ডমার মেমোরিয়াল, আর এখানে তার গ্র্যান্ডপার গার্লফ্রেন্ডও আছে, আর এটা হলো দাদুর গার্লফ্রেন্ড, নাম সিওলহি, বুইড়া বয়সে গার্লফ্রেন্ড। তো তখন সেখানে বংজা এসে হাঙ্গামা শুরু করে দেয় যে এই মহিলার কারণেই তার মা মারা গিয়েছে, কিন্তু আসলে তার মা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। তো অনেক হাঙ্গামার মধ্যে দিয়ে মেমোরিয়াল শেষ হয়ে যায়। পরের দিন হেইনকে একটি ডক্টর কল করে কিছু একটা বলে, যা শুনে হেইন অবাক হয়। এরপর ইউনহুকে দেখি, সে যখন অফিস থেকে বার হচ্ছিল তখন ওর কাছে হেইন আসে। সে বলে, তুমি এখন ফ্রি আছো, তাই আমার সঙ্গে চলো। এতে ইউনহু তখন তার সঙ্গে একটু রুড হয়ে কথা বলে, আমি তোমার সঙ্গে যাব না। তো ইউনহু তার গ্রামে চলে যায়। অনেক দিন পর ইউনহুকে দেখে তার মা আর বাবা অনেক খুশি হয়। তারা জিজ্ঞাসা করে যে হেইন কেন আসেনি। এতে ইউনহু মিথ্যে কথা বলে যে ও অনেক বিজি। তখন ওখানে ইউনহুর বোনও আসে। সে বলে, বিয়ে হয়েছে 3 বছর হলো, কিন্তু ও একদিনও তোর সঙ্গে আসেনি, তোদের মধ্যে কি সব কিছু ঠিক আছে? এতে ইউনহু বলে দেয়, না, কোনো কিছু ঠিক নেই, আমি ওকে ডিভোর্স দেব। এটা শুনে সকলেই অবাক হয়। ইউনহুর বাবা আর মা তখন তাকে অনেক বোঝায়, কিন্তু ইউনহু তাদের কথা শোনে না। তো ইউনহু বাড়িতে এসে তার রুম থেকে ডিভোর্স পেপার নিয়ে হেইনের রুমে যায়। ইউনহু বলে, আমি তোমাকে কিছু বলতে চাই।
আর হেইনও তখন বলে আমিও তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি আগে বলবো। হেইন বলে আমি আর বেশি দিন বাঁচবো না, 3 মাস পর আমি মারা যাব। এটা শুনে ইউনহো অনেক বেশি অবাক হয়ে যায়। হেইন বলে তখন আমি তোমাকে আমার সঙ্গে হাসপাতাল যাওয়ার কথা বলছিলাম, কিন্তু তুমি আমার ওপর রাগ দেখালে। এখন বলো তুমি কি বলবে। এটা শুনে ইউনহো তার হাত সরিয়ে রাখে। হেইন বলে কি লুকোচ্ছ? ইউনহো বলে কিছু না, আমি আসলে তোমাকে সরি বলতে এসেছিলাম, তোমার সঙ্গে ভালো ব্যবহার না করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর তোমার কেয়ার না করার জন্য। ইউনহো তখন একটু কান্না করতে করতে বলে আমি এটা মানতে পারবো না, আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো। সে তখন হেইনকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ হেইন, আই লাভ ইউ সো মাচ। হেইন তখন বলে তাই, তাহলে চলো একসঙ্গে মারা যায়। এটা শুনে ইউনহুর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে বলে আমার কথার মানে এটা না। হেইন বলে তুমি তো এখনই বললে যে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে চলো একসঙ্গে মারা যায়। যেমনটা প্রাচীন যুগে হতো, রাজা মারা গেলে পরে তার ওয়াইফদেরকেও জিন্দা কবর দেওয়া হতো। ইউনহু বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? হেইন বলে না, আমি সিরিয়াস। ইউনহু তখন টপিক চেঞ্জ করার জন্য বলে এখন বলো ডাক্তার তোমাকে কি বলেছিল। তো সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। হেইন যখন হাসপাতালে আসছিল তখন তার সঙ্গে এমন অদ্ভুত কিছু হচ্ছিল। তো কেবিনে আসার পর ডাক্তার তাকে জিজ্ঞাসা করে আগে কি তোমার সঙ্গে অদ্ভুত কিছু হয়েছিল? এতে হেইন বলে হ্যাঁ, মাঝে মাঝে মাথা ব্যথা করে, আর প্রায় সময়ে আমি ভুলে যাই আমি কি করছি, আর মাঝে মাঝে মনে হয় যেন সময় দ্রুত গতিতে বয়ে যাচ্ছে। এই সব শুনে ডক্টর বলে তোমার আসলে ব্রেন টিউমার হয়েছে, যেটা কিনা অনেক রেয়ার, খুব কম মানুষের হয়। কোরিয়াতে এই রোগটি প্রথম তোমারই হয়েছে, আর এই রোগের এখনো পর্যন্ত কোনো ভালো ট্রিটমেন্ট আসেনি। এই সব শুনে হেইন তো অবাক হচ্ছিল। হেইন বলে সার্জারি করলে কি আমি বাঁচব না? ডাক্তার বলে নাও বাঁচতে পারো। হেইন বলে তাহলে আমি কি করব? আমি কোনো সাধারণ মানুষ না, কুইন গ্রুপের সিইও, যত টাকা লাগে আমি দেব, কিন্তু প্লিজ আমাকে সুস্থ করে দিন। এতে ডক্টর বলে আপাতত আমি তোমাকে কিছু মেডিসিন দিচ্ছি, আমার মনে হয় না যে এতে কিছু হবে, তোমার হাতে আর মাত্র 3 মাস সময় আছে। এটা শুনে হেইন তখন অনেক বেশি ভেঙে পড়ে। দিন বর্তমানে আসে। হেইন বলে ছোটবেলা থেকেই আমি আমার হেলথের অনেক কেয়ার করি, কখনো কোনো দিনও জাঙ্ক ফুড খাইনি, ড্রিঙ্ক করি না, আর স্মোক তো করিই না, তাহলে কেন আমার সঙ্গেই এমনটা হলো? ইউনহো তখন হেইনকে শান্ত করে বলে হয়তো ডাক্তার তোমাকে ভুল রিপোর্ট দিয়েছে, আমরা কাল আবারও হাসপাতাল যাব, এখন তুমি একটু ঘুমাও। হেইন বলে তোমার কি মনে হয় এইসব জানার পর আমার আর ঘুম আসবে? তার কথা শুনে ইউনহো তখন বলে যে হ্যাঁ, আমারও আসবে না, মনে হয় আজকে রাত নির্ঘুমেই কাটবে। কিন্তু পরের দিন সকালবেলায় আমরা দেখি ইউনহো তো বেশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হেইনের কথা সে ভুলেই গিয়েছে। সে তো আজকে বেশ চিল ছিল, গান গাইছিল গুনগুন করে। সে তখন বলে এর মানে ডিভোর্সের কোনো ঝামেলাই থাকবে না, 3 মাস পর ওই কুইন এমনি আমাকে ছেড়ে চলে যাবে। সে তখন তার হাসি একটু কন্ট্রোল করে বলে ফেসে একটু স্যাডনেস আনতে হবে, যাতে কুইনের মনে হয় যে আমিও অনেক বেশি স্যাড, না হলে পরে সে আমাকেও জিন্দা কবর দিয়ে দেবে। তো এরপর ইউনহো হেইনের রুমে যায়। হেইন তখনও ঘুমোচ্ছিল, যা দেখে ইউনহো অবাক হয়, কারণ সে কখনোই এত দেরি করে ঘুম থেকে ওঠে না। সে ভাবে হয়তো হেইন মারা গিয়েছে। ইউনহো তার অনেক কাছে এসে হার্টবিট শোনার চেষ্টা করছিল, আর তখনই হেইন তার চোখ খুলে ফেলে। সে বলে কি হলো? এটা দেখে বেচারা ইউনহো এতটাই ঘাবড়ে যায় যে সে হেইনকে কিস করে বলে মর্নিং কিস, গুড মর্নিং। বেচারা এই যাত্রায় বেঁচে গেল, না হলে হেইন তার অবস্থা খারাপ করে দিত। হেইন তখন বলে কি ব্যাপার, তোমাকে আজ অন্যরকম দেখাচ্ছে, আর তোমার ফেস অনেক গ্লো করছে। ইউনহু বলে কই, আমার তো পুরো রাত ঘুমই হয়নি তোমার চিন্তায়। তো এরপর দুজনে হাসপাতালে যাচ্ছিল। হেইন তখন ইউনহুকে বলে আমার এই রোগের কথা কেউ যেন জানতে না পারে, না হলে তোমার কিন্তু খবর আছে। এতে ইউনহু রাজি হয়ে যায়।
তো এইদিকে আমরা সুচিয়লকে দেখি, যাকে কিনা তখন তার গ্র্যান্ডপা মানদে অনেক বকাবকি করছিল। আসলে সুচিয়ল অনেক বেশি ট্যাক্স দিয়ে দিয়েছে, আর সে এই কথাটি কাউকে বলেনি। ইয়নহো যেহেতু একজন লয়ার, তাই সে এটা বুঝতে পেরে তাদের গ্র্যান্ডপা মানদেকে বলেছে। বেচারা তখন এতটাই ভয় পেয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। তো এরপর সুচিয়লের যখন জ্ঞান ফেরে, তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সুচিয়ল বলে সব কিছু হয়েছে ওই ইয়নহোর জন্য। যদি ও গ্র্যান্ডপাকে কিছু না বলতো তাহলে গ্র্যান্ডপা আমাকে এইভাবে বকতো না। এটা শুনে তার মা তখন ইয়নহোর ওপর অনেক রেগে যায়। অপরদিকে ইয়নহো আর হেইনকে দেখি, রিপোর্ট আবারও একই এসেছে যে হেইনের একটি রেয়ার ব্রেন টিউমার হয়েছে। এটা দেখে হেইন তখন সেখান থেকে চলে যায়। হেইন যখন অফিসে আসে তখন সে তার মাকে দেখতে পায়। হেইন তার মাকে দেখে ইমোশনাল হয়ে যায়, আর সে ঠিক করে তার রোগের কথা সে তার মাকে বলে দেবে। কিন্তু তার মা তখন হেইনকে বলছিল ইয়নহো কোথায়। ওর জন্য সুচিয়লকে তার গ্র্যান্ডপা অনেক বকাঝকা করেছে, আর নিশ্চয় তুইও ওর সঙ্গে আছিস। এটা শুনে হেইন আর তার মাকে কিছুই বলে না। সে শুধু বলে আমাকে বিরক্ত করো না, আমি অনেক চিন্তিত, আমার সঙ্গে আজকে অনেক খারাপ একটি জিনিস হয়েছে। কিন্তু তার মা তার কথায় পাত্তা দেয় না। সে তখন সুচিয়লের কথাই বলে যাচ্ছিল। এতে হেইন বলে ছেলেকে নিয়ে তোমার অনেক চিন্তা, আর আমি যে এখনই তোমাকে বললাম আমার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, এই দিকে তোমার কোনো খেয়ালই নেই। এতে তার মা বলে তুই তো ছোটবেলা থেকেই নিজের কেয়ার নিজে করে আসছিস, তাহলে আমার এতে চিন্তা করার কি আছে। এটা শুনে হেইন অনেক কষ্ট পায়। সে বলে তুমি কখনোই আমার কথা ভাবোনি, সারাক্ষণ সুচিয়লের কথাই ভেবে গিয়েছো। এখন যদি তোমরা আমার সঙ্গে আর আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ কিছু করেছো, তাহলে আমি কিন্তু তোমার ছেলের অবস্থা খারাপ করে দেব। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছি যে হেইন আর তার মায়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো না। তো এই দিকে আমরা ইয়নহো আর ইয়াংকে দেখতে পাই। ইয়াং জিজ্ঞাসা করছিল যে সে কি সিদ্ধান্ত নিল, সে কি হেইনকে ডিভোর্স দেবে। এতে ইয়নহো তাকে বাইরে নিয়ে গিয়ে সব বলে দেয়, যা শুনে ইয়াংও অবাক হয়। সে বলে এর মানে 3 মাস পর হেইন মারা গেলে পরে তুই কুইন গ্রুপের সিইও হয়ে যাবি। এতে ইয়নহো বলে তোর কি মনে হয় ওর বাবা মা আমাকে সিইও হতে দেবে? আর বিয়ের আগে হেইন একটি এগ্রিমেন্ট পেপারে লিখে রেখেছে যে আমি কখনোই তার কোনো সম্পত্তি পাবো না। তার সমস্ত সম্পত্তি তার বাবা আর মা পাবে। আর তাছাড়া এসব আমার দরকার নেই। আমি তো এটা ভেবেই অনেক হ্যাপি যে 3 মাস পর ওই ফ্যামিলি থেকে আমি রেহাই পাবো। এতে ইয়াং বলে না, তুই এমনটা করতে পারিস না। এই 3 বছরে ওর ফ্যামিলি তোকে অনেক জ্বালিয়েছে, তাই এখন তোর পালা। 3 মাস হেইনের সঙ্গে অনেক ভালো ব্যবহার কর, আর ওর সমস্ত প্রপার্টি তুই নিজের নামে করে নে। এরপর তুই ওর ফ্যামিলি মেম্বারদেরকে ইচ্ছে মতন মজা দেখাবি। আর একটি কথা মনে রাখ, ভালোবাসা মানুষজনকে চেঞ্জ করে দেয়। তার কথা শুনে ইয়নহো রেগে যায়। সে বলে তোর কি মনে হয় সম্পত্তির জন্য আমি হেইনের সঙ্গে মিথ্যে ভালোবাসার অ্যাক্টিং করব? কিন্তু পরক্ষণেই আমরা দেখি ইয়নহো হেইনকে ইমপ্রেস করতে একটি ফুলের বুকে নিয়ে গিয়েছে। হেইন তাকে জিজ্ঞাসা করে যে কোন খুশিতে সে তাকে ফুল দিচ্ছে। এতে ইয়নহো বলে আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, তুমি ভুলে গিয়েছো। হেইন বলে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক তো আগের মতন নেই। ইয়নহো বলে তাতে কি হয়েছে, চেষ্টা করলে আমাদের সম্পর্ক আগের মতনই হয়ে যাবে। এই বলে সে ফুলের বুকে দিয়ে চলে যায়। তখন আমরা হেইনের ফেসে একটি কিউট স্মাইল দেখতে পাই। তো এরপর বাড়িতে এসে দুজনে যখন একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন ইয়নহো হেইনের কাছে এসে বসে। এতে হেইন অবাক হয়। ইয়নহো বলে এখন থেকে আমি এখানেই বসবো তোমার পাশে। এরপর থেকে ইয়নহো হেইনের অনেক কেয়ার করে, তার সমস্ত ছোটখাটো বিষয়ের ওপর নজর রাখে। আর ইয়নহোকে এমন করতে দেখে সকলেই অবাক হচ্ছিল, কিন্তু এই সবে হেইনের অনেক ভালো লাগছিল। তো এরপর বাড়িতে এসে সকলে যখন একসঙ্গে ডিনার করছিল,
তখন সিয়ং হেইনকে বলে যে সে তার উপর কেস করবে, কারণ সে সিয়ংয়ের একটি জমিতে তার নতুন প্রজেক্ট শুরু করছে। এটা শুনে হেইন অবাক হয়। সে বলে কিন্তু তুমি তো আমাকে পারমিশন দিয়েছিলে। এতে সিয়ং বলে কিন্তু এখন তো বারণ করছি, তাই ওইসব বন্ধ কর, না হলে আমি তোর উপর কেস করব। এটা শুনে হেইন অবাক হয়, আর সে বুঝতে পারছে যে সুচিয়লের জন্য তার মা তার সঙ্গে এমন ব্যবহার করছে। সে তখন তার মায়ের ওপর অনেক রেগে যায়। হেইনের তখন হাত কাঁপছিল, যা দেখে ইয়নহো তার হাত ধরে সিয়ংকে বলে আমি সব কিছু ঠিক করে দেব, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এই বলে সে হেইনকে নিয়ে চলে যায়। হেইন তখন তার মায়ের ওপর জমে থাকা সমস্ত রাগ ইয়নহোর ওপর ঝাড়ে। সে বলে তোমার এই ব্যবহার আমার ভালো লাগছে না। কেন তুমি আমার সঙ্গে এত ভালো হওয়ার অ্যাক্টিং করছো? আমি মারা যাব এই ভেবে? আগে তো কখনোই তুমি আমার এত কেয়ার করনি। তার কথা শুনে ইয়নহোরও খারাপ লাগে, কিন্তু সে হেইনকে কিছুই বলে না। তো এরপর ইয়নহো তার রুমে এসে গুগলে সার্চ করছিল হেইনের রোগের সম্পর্কে। ইয়নহো কয়েকটি আর্টিকেল পড়ে জানতে পারে যে বিদেশি কয়েকজন রোগী যাদের কিনা এই রোগটা হয়েছিল তারা এখন পুরোপুরি সুস্থ আছে উন্নত চিকিৎসার কারণে, যা দেখে ইয়নহো অবাক হচ্ছিল। অপরদিকে হেইনকে দেখি, যার কিনা তখন ইয়নহোকে নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ সে তখন রাগের মাথায় ইয়নহোকে অনেক কথা বলে ফেলেছিল। তাই হেইন ইয়নহোর সঙ্গে দেখা করতে তার রুমে যায়, কিন্তু ইয়নহো তখন ঘুমিয়ে গিয়েছিল। আর হেইন যখন দেখে যে ইয়নহো তার রোগ সম্পর্কে সার্চ করছিল, তখন সে একটু ইমোশনাল হয়ে যায়, এই ভেবে যে ইয়নহো তাকে নিয়ে কতটা চিন্তিত। তখন ইয়নহোর ঘুম ভেঙে যায়, আর সে তার রুমে হেইনকে দেখে অবাক হয়। হেইন তখন ইয়নহোকে বিছানায় ঘুমোতে বলে চলে যাচ্ছিল, কিন্তু সে থেমে গিয়ে বলে প্রথমে আমি মনে করেছিলাম আমার এই রোগের কথা জানতে পেরে তুমি অনেক খুশি হয়েছিলে, তাই আমার এত কেয়ার করছিলে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমি ভুল ছিলাম। সরি তোমাকে সন্দেহ করার জন্য। আমি ভিতর থেকে অনেক ভেঙে পড়েছি, কিন্তু সকলকে দেখানোর চেষ্টা করছি যে আমি অনেক স্ট্রং, কিন্তু এখন আর পারছি না। আমি আগে ভাবতাম যে আমি মারা গেলে কেউ আমাকে নিয়ে দুঃখিত হবে না, কিন্তু তোমাকে নিয়ে এখন অনেক চিন্তা হচ্ছে। আমি মারা গেলে তোমার কি হবে? তার কথা শুনে ইয়নহো অবাক হচ্ছিল। হেইন বলে আমি তোমার জন্য ফাইট করব, এত সহজে গিভ আপ করব না। হেইন বলে আমি যদি বেঁচে যাই তাহলে তুমি কি খুশি হবে? এতে ইয়নহো বলে হ্যাঁ, অনেক বেশি। এটা শুনে হেইন খুশি হয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু এতে ইয়নহোর অবস্থা খারাপ হয়ে যায়। সে কি ভেবেছিল আর এখন তার সঙ্গে কি হচ্ছে। তো পরের দিন হেইন একটি পার্টিতে যায়, সেখানে ওর সঙ্গে কেউ আসেনি। তাই হেইন ইয়নহোকে কল করে এখানে আসতে বলে, কিন্তু ইয়নহো বলে আমি এখন কোর্টে আছি, তাই আসতে পারবো না। যা শুনে হেইন আপসেট হয়ে যায়। তখন আমরা ওখানে সিয়ং নামের একজন বিজনেস টাইকুনকে দেখতে পাই, যাকে দেখে হেইন অবাক হয়। আর সিয়ং যখন হেইনকে দেখে তখন সে তার কাছে আসে। সিয়ং হেইনকে বলে ওই দিনের পর থেকে আমাদের আর কথা হয়নি, তুমি কেমন আছো? এতে হেইন বলে ভালো। আসলে কলেজ লাইফে এরা দুজনে একসঙ্গে পড়তো। সিয়ং তাকে অনেক পছন্দ করত, আর সে হেইনকে প্রপোজও করেছিল, কিন্তু হেইন অনেক বাজেভাবে তাকে রিজেক্ট করেছিল। আর ওই দিনের পর থেকে এদের মধ্যে কোনো কথা হয়নি। কিন্তু সিয়ং যেহেতু এখন অনেক সফল একজন বিজনেসম্যান, তাই সে তার ফায়দার জন্য সিয়ংয়ের সঙ্গে অনেক ভালো করে কথা বলছিল। তো সিয়ং ওখান থেকে চলে গেলে পরে হেইন ইয়নহোকে মেসেজ করে, কিন্তু ইয়নহো তার মেসেজ সিন করে না। তখন হেইন পড়তেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো এসে তাকে ধরে ফেলে। হেইন বলে তুমি না বললে আসবে না? এতে ইয়নহো বলে তোমার জন্য জলদি কেস জিতে চলে এলাম।
তখন দূর থেকে সিয়ং হেইনের সঙ্গে ইউনহুকে দেখে বুঝতে পেরে যায় যে এটাই তার হাজবেন্ড। ইউনহু যখন একাই ছিল তখন সিয়ং ওর সঙ্গে কথা বলতে যায়, আর সে তখন অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলে যে কলেজ লাইফে সে আর হেইন একসঙ্গে ছিল, তারা এটা করেছিল ওটা করেছিল আরও কত কি। ভেতর ভেতর ইউনহু তো জেলাস হচ্ছিল, কিন্তু সে সিয়ংকে কিছুই বলে না। সিয়ং যখন ওখান থেকে চলে যায় তখন সে সিয়ংকে ইচ্ছে মতন গালি দেয়। তো এরপর হেইন যখন বাড়ি আসে তখন তার মা তাকে বলে সিয়ংকে ইনভাইট করতে। হেইন বলে কেন? তার মা বলে শুনেছি সিয়ং নাকি বিজনেস টাইকুন, তাই ও যদি আমাদের কোম্পানির সঙ্গে কোল্যাব করে তাহলে আমাদের অনেক ফায়দা হবে, আর তুই যদি ওকে ইনভাইট করিস তাহলে আমি তোর ওপর কোনো কেস করব না। এতে হেইন রাজি হয়ে যায়। তো পরের দিন হেইন আর ইউনহো সিয়ংকে তাদের পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। তো এরা এখন একটি গেম খেলবে, যে যত বেশি শিকার করতে পারবে সে উইনার হবে। তো সিয়ং তখন হেইনের সঙ্গে চিপকে ছিল, আর হেইনও তার সঙ্গে হেসে হেসে কথা বলছিল, যা দেখে আমাদের ইউনহু তো জ্বলে যাচ্ছিল। তো এরপর সকলেই শিকার করতে বেরিয়ে যায়। হেইনের তখন হঠাৎ করে মাথা ব্যথা করতে শুরু করে, আর আবারও তার সঙ্গে ওই রকম অদ্ভুত কিছু হচ্ছিল। হেইনের চোখের সামনে তখন কিছু সিন আসছিল, যে সে পানিতে ডুবে যাচ্ছে আর কেউ তার হাত ধরে রেখেছে। পরক্ষণে সে নিজেকে একটি স্কুলে দেখতে পায়, আর এর পরের সিনে সে ইউনহুকে দেখতে পায়। তখন বাস্তবে হেইনের দিকে একটি ওয়াইল্ড পিগ দৌড়ে আসছিল, যা দেখে হেইন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে ইউনহু এসে ওই পিগটাকে গুলি করে দেয়। তখন ইউনহুর ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে পড়ে। হেইনের আসল পরিচয় জানার পর ইউনহু যখন ঠিক করেছিল সে তাকে বিয়ে করবে, তখন ইউনহু নিজে নিজেকে কথা দিয়েছিল আমি সারাক্ষণ হেইনকে প্রোটেক্ট করব, তাকে কখনো কষ্ট পেতে দেব না। তো সিন বর্তমানে আসে, আর হেইনেরও তখন অতীতের কথা মনে পড়ে। ইউনহু তখন হেইনের আসল পরিচয় সম্পর্কে জানতো না। তখন সে হেইনকে বলেছিল আমি সারাক্ষণ তোমার পাশে থাকব, দুনিয়ার সমস্ত সুখ তোমার কাছে এনে দেব। তো সিন বর্তমানে আসে। ইউনহু তখন হেইনকে জিজ্ঞাসা করছিল তুমি কি ঠিক আছো? ইউনহুকে দেখে হেইন শান্ত হয়, আর তার মাথা ব্যথাও কমে যায়। তখন ওখানে সিয়ং এসে তাকে একই প্রশ্ন করে সে কি ঠিক আছে? হেইন তখন কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইউনহু তাকে বলে আমি যেহেতু ওর সঙ্গে আছি সেহেতু ওর কিচ্ছু হবে না। এই বলে সে হেইনকে নিয়ে চলে যায়। তো হেইন তার পায়ে একটু ব্যথা পেয়েছিল, তাই ইউনহু তাকে কোলে তুলে নেয়, যা দেখে হেইন তো ব্লাশ করছিল আর ইউনহু স্মাইল করছিল। তো ইউনহু যখন হেইনকে তাদের ফার্ম হাউসে নিয়ে আসে তখন দুজনকে এইভাবে দেখে সকলেই অবাক হয়। আর এরা যখন জানতে পারে যে হেইন তার পায়ে চোট পেয়েছে তখন সকলেই ঘাবড়ে যায়, আর তার মাও দৌড়ে তার সঙ্গে দেখা করতে যায়। এর মানে হেইনের মাও তাকে নিয়ে চিন্তিত। সকলেই তখন ইউনহুর অনেক খাতির যত্ন করছিল, কারণ সে হেইনের প্রাণ বাঁচিয়েছে, যা দেখে ইউনহু অবাক হচ্ছিল, কারণ এই 3 বছরে কেউ তার সঙ্গে এমন ভালো ব্যবহার করেনি। তো এরপর সকলে ঘুমোতে চলে যায়, কিন্তু ইউনহু যায় না, সে লিভিং রুমে বসেছিল। তখন ওখানে সুচিওল এসে বলে তুমি কি ভয় পাচ্ছ? কারণ আজকে তোমাকে আর হেইনকে একই রুমে থাকতে হবে। এতে ইউনহু বলে কিসের ভয়, আমি তোমার বোনকে ভয় পাই না, আমার ঘুম আসছিল না তাই বসেছিলাম, এই তো এখনই রুমে যাচ্ছি। কিন্তু সুচিওল খুব ভালো করেই বুঝতে পারছে যে ইউনহু ভয় পাচ্ছে। তো রুমে আসার পর ইউনহু দেখে হেইন ঘুমিয়ে গিয়েছে, তাই ইউনহু আস্তে আস্তে করে বিছানার একটি সাইডে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখন হেইন বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? এটা শুনে ইউনহু ঘাবড়ে যায়। সে তখন আমতা আমতা করে বলে সুচিওল তার সঙ্গে কথা বলছিল। এটা শুনে হেইন উঠে গিয়ে বলে কি ওই সুচিওল আবারও তোমাকে বুলি করেছে? দাঁড়াও, এখনই ওর ক্লাস নিয়ে আসছি। ইউনহু বলে না না, ও আমাকে বুলি করেনি, জাস্ট কথা বলছিলাম, তুমি এখনো পর্যন্ত ঘুমাওনি? হেইন বলে শাওয়ার নেব, কিন্তু ড্রেস খুলতে পারছি না, তাই খুলে দাও।
এটা শুনে ইউনহু তো নার্ভাস হয়ে যায়। তার হাত তখন কাঁপছিল। দেখে মনে হচ্ছে যেন এরা নিউলি ম্যারিড কাপল। বিয়ের 3 বছর পর এত লজ্জা পাই কোথা থেকে। তো যাই হোক, হেইন বলে আগে তুমি ওয়াশরুমে যাও, তারপরে আমি যাব। এতে ইউনহু চলে যায়। ইউনহু তখনও নার্ভাস হয়েছিল। সে বলে আমি কি বাইরে যাব নাকি এখানেই থেকে যাব। এইদিকে হেইনও ইউনহুর কথাই ভাবছিল, যখন সে তাকে এমন অসাম এন্ট্রি নিয়ে বাঁচিয়েছিল। সে তো তখন অনেক ব্লাশও করছিল। ঠিক তখনই ওয়াশরুম থেকে ইউনহু বেরিয়ে আসে। তাকে দেখতে এতটাই ড্যাসিং আর কুল লাগছিল যে হেইন তো তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। আর তার এরকম চাহনি দেখে ইউনহু আবারও নার্ভাস হয়ে যায়। তো হেইন তখন নিজেকে অনেক কষ্টে সামলে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। হেইন তখন বলে ইউনহু কি আমাকে দেখাতে চাইছে যে ও কতটা হট আর সেক্সি, আর ও কি আমাকে সিডিউস করছে। তো যাই হোক, এরপর দুজনে একই বেডে ঘুমায়, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইউনহু বলে তোমার কি প্রবলেম হচ্ছে ঘুমোতে, কারণ বিছানাটা অনেক ছোট। এতে হেইন বলে একটা সময় ছিল যখন আমরা দুজনে সিঙ্গল বেডে একে অপরকে টাইটলি জড়িয়ে ধরে ঘুমোতাম, তখন তো কোনো প্রবলেম হতো না, তাহলে এখন কেন হবে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো 5 বছর আগে হেইন যখন ইউনহুর গ্রামে এসেছিল, তখন ইউনহু হেইনকে বলেছিল আজকে রাত এখানেই থাকতে। যা শুনে প্রথমে হেইন নার্ভাস হয়েছিল। ইউনহু বলে চিন্তা করো না, আমি বাইরে আছি, কোনো প্রবলেম হলে আমাকে জানিও। এখানে ইউনহুর মতলব আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। সে হেইনকে রেখে যেতে চাইছে না, আর এটা হেইনও বুঝতে পারে। রুমের বাইরে এসে ইউনহু বাহানা খুঁজছিল সে কিভাবে আবারও হেইনের কাছে যাবে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে জানালায় টোকা মারে। হেইন যখন জানালা খোলে তখন ইউনহু বলে আজকের চাঁদ অনেক সুন্দর, তাই চলো একসঙ্গে বসে দেখি। এতে হেইন বলে ওকে, তাহলে ভেতরে চলে এসো। এটা শুনে ইউনহুর খুশি দেখে কে, সে তো দৌড়ে রুমে চলে আসে। তো দুজনে একসঙ্গে অনেকক্ষণ চাঁদ দেখে, এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সিন বর্তমানে আসে। ইউনহু বলে সত্যি কি আমরা এইভাবে ঘুমিয়েছিলাম। হেইন বলে হ্যাঁ, যদি আজকের বিছানা ছোট হতো তাহলে কি তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। এটা শুনে ইউনহু নার্ভাস হয়ে যায়। হেইন বলে আমি মজা করছিলাম, এখন তুমি ঘুমাও। তো যাই হোক, পরের দিন এরা সকলে শহরে ফিরে যায়। ইউনহু আর হেইন অফিসে ছিল। হেইন তখন এক নজরে ইউনহুর দিকে তাকিয়েছিল। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে বিয়ের 3 বছর পরও কি কোনো মেয়ের হার্টবিট বেড়ে যায় তার হাজব্যান্ডকে দেখলে? তার চোখের দিকে তাকিয়ে থাকলে কি তার চোখে হারিয়ে যেতে ইচ্ছে করে? আর তাকে কি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? তার কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে মনে হয় মেয়েটি পাগল, কারণ বিয়ের 3 বছর পর কারো এমন ফিলিং হয় না। তো এরপর আমরা ইউনহুর ভাই আর বোনকে দেখি, যারা কিনা হেইনের সঙ্গে দেখা করতে এসেছে। আসলে এরা চায় না ইউনহু হেইনকে ডিভোর্স দোক, তাই সে এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে এসেছে। কিন্তু হেইন তখন অনেক ব্যস্ত ছিল, তাই তারা এই কথাটি বলতে পারে না। তো এরপর সে সিয়ংয়ের সঙ্গে দেখা করতে যায়। হেইন এখানে কাজের জন্য এসেছে, কিন্তু সিয়ং কাজ কম বরং ফ্লার্টিং বেশি করছিল। আর সে তো হেইনকে একটু ড্রিঙ্কও করিয়ে দেয়। তো এই দিকে ইউনহুর বোন তখন হেইনকে এসএমএস করে যে তুমি প্লিজ ইউনহুকে ডিভোর্স দিও না। জানি এই সবে ইউনহুর দোষ আছে, আমরা ওকে বুঝিয়ে বলবো, তুমি ওকে ডিভোর্স দিও না। অপরদিকে ইউনহু যখন জানতে পারে যে তার বোন আর ভাইয়া হেইনের সঙ্গে দেখা করতে এসেছে, তখন সে বুঝতে পেরে যায় ওরা কি কারণে এসেছে। এতে ইউনহু তখন তার বোনকে ফোন করে জিজ্ঞাসা করে সে কি হেইনকে কিছু বলেছে। এতে তার বোন বলে না কিছু বলিনি, কিন্তু এখনই মেসেজ করলাম। এটা শুনে ইউনহু অবাক হয়ে যায়। সে বলে আমি এখনো পর্যন্ত ডিভোর্সের কথা হেইনকে বলিনি, তুই এটা কি করলি।
এটা শুনে তার বোন আর ভাইয়াও অবাক হয়ে যায়। এইদিকে ইউনহো বারবার হেইনকে ফোন করছিল, কিন্তু হেইন ফোন ধরছিল না। সে তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এটা ভেবে যদি হেইন ওই মেসেজটা দেখে ফেলে তাহলে তো তার কপালে অনেক কষ্ট আছে। তখন ওখানে সিয়ং হেইনকে নিয়ে আসে। হেইন মাতাল ছিল, যা দেখে ইউনহো সিয়ংয়ের ওপর রেগে যায়। হেইন ড্রিঙ্ক করে না, কেন তুমি ওকে ড্রিঙ্ক করিয়েছ? তো ইউনহো যখন হেইনকে নিয়ে যাচ্ছিল তখন সে হেইনকে জিজ্ঞাসা করে, তুমি কেন এত ড্রিঙ্ক করলে? আগে তো কখনোই করনি। এতে হেইন বলে, আমার সঙ্গে কতটা অন্যায় হয়েছে। আমি ছোটবেলা থেকে কখনো জাঙ্ক ফুড, ড্রিঙ্ক আর স্মোক করিনি, তবুও আমার সঙ্গেই এমনটা হলো। এখন থেকে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। যদি কেউ আমাকে ধোঁকা দেয় তাহলে আমি তো ওকে মেরেই ফেলবো। এটা শুনে ইউনহো তো ঘাবড়ে যায়। সে বলে, তুমি কি মজা করছো? হেইন বলে, না আমি সিরিয়াস। কিন্তু তুমি কেন এতটা ঘাবড়াচ্ছ? তুমি তো কখনো অন্যায় করনি, আর আমার বিশ্বাস তুমি কখনো আমাকে ধোঁকা দেবে না। তার কথা শুনে ইউনহো তো আরও ঘাবড়ে যায়। তো সে তখন হেইনকে জিজ্ঞাসা করে, তোমার ফোন কোথায়? অনেকবার কল করেছিলাম কিন্তু তুমি ধরোনি। এতে হেইন বলে, সুইচ অফ হয়ে গিয়েছে। এই বলে সে যখনই তার ফোনটা অন করে তখনই ইউনহোর বোনের মেসেজ ঢুকে যায়। হেইন যখনই মেসেজে ক্লিক করতে যাবে ঠিক তখনই ইউনহো তার অনেক কাছে চলে আসে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর ইউনহো তার হাত ছেড়ে দেয়, কিন্তু হেইন আরও ভালো করে তার হাত ধরে বলে, বলেছিলাম না এখন থেকে আমার যা ইচ্ছে করবে আমি তাই করব। এই বলে সে ইউনহোকে কিস করে দেয়। আর তার হঠাৎ এরকম ব্যবহারে ইউনহো তো অবাক হয়ে যায়। তো এই কিউট মুহূর্তের পর হেইন তার রুমে যাচ্ছিল, আর ইউনহো তার পেছন পেছন যাচ্ছিল তার ফোন নেওয়ার জন্য। কিন্তু হেইন তো উল্টো ভাবছিল যে আমি অনেক ড্রিঙ্ক করেছি, ইউনহো আমাকে নিয়ে চিন্তা করে তাই আমার পেছন পেছন আসছে। তো হেইন যখন রুমে ঢুকতে যাবে তখন ইউনহো তার হাত ধরে বলে, তুমি কি এখনই ঘুমাবে? তার কথা শুনে হেইন একটু অবাক হয়। সে জানি না বলে ভেতরে চলে যায়। ইউনহুর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। যদি হেইন এখনই মেসেজটা দেখে ফেলে তাহলে তার সব শেষ। এইদিকে ভেতরে হেইন তো অনেক খুশি হচ্ছিল এটা ভেবে যে ইউনহু তার রুমে আসার জন্য ওই কথাটি বলল। তো হেইন ওয়াশরুমে চলে যায়। পানির আওয়াজ আসছিল, যা দেখে ইউনহো বুঝতে পারছে যে হেইন শাওয়ার নিচ্ছে। তাই সে তার মনে অনেক সাহস জুগিয়ে ভেতরে যায়। হেইনের ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। সে অনেকবার চেষ্টা করে কিন্তু ফোন আনলক হয় না। তখন একবার দরজা খোলার আওয়াজ হয়। এতে ইউনহুর জান যেন বেরিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু আবারও পানির আওয়াজ আসছিল। এর মানে হেইন এখনও শাওয়ার নিচ্ছে। তো অনেক ভাবনা চিন্তা করার পর ইউনহু 1031 টাইপ করে আর ফোন আনলক হয়ে যায়। সে তখন তাড়াহুড়ো করে তার ফোনের মেসেজটি ডিলিট করে দেয়। এতে বেচারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু তখনই সেখানে হেইন এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হেইনকে দেখে ইউনহু তো ভয় পেয়ে যায়। সে তখন আমতা আমতা করে বলে, আমার ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এলাম। এটা শুনে হেইন তখন ব্লাশ করছিল আর সে ভাবছিল ওই কিসের পর ইউনহু তাকে ছাড়া থাকতে পারছে না। ইউনহু বলে, মনে হয় তুমি অনেক ক্লান্ত, এখন আমি যাই, তুমি আরাম করো। এই বলে সে চলে যায়। আর বাইরে এসে ইউনহু যেন হাঁপ ছেড়ে বাঁচে। ইউনহু তখন হেইনের ফোনের পাসওয়ার্ডের কথা ভাবছিল। তো সিন আবারও একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। বিয়ের কয়েক মাস পর হেইন প্রেগনেন্ট ছিল, যা জানতে পেরে ইউনহু তখন অনেক বেশি হ্যাপি হয়েছিল। তাদের বেবি অক্টোবর মাসের 31 তারিখে আসার কথা ছিল। এর মানে 10-30। আর তখন থেকে হেইন তার ফোনের পাসওয়ার্ডে এটা রেখেছিল। ইউনহুকে হ্যাপি দেখে তখন হেইনও অনেক খুশি হয়েছিল। তো সিন বর্তমানে আসে। এই কথাটি মনে পড়ে যাওয়ায় ইউনহু আপসেট হয়ে যায়। কিন্তু তখন আসলে কি হয়েছিল তা এখানে বলা হয়নি, মেবি পরবর্তী এপিসোডে জানতে পারবো। তো যাই হোক, পরের দিন ইউনহো হেইনের জন্য অপেক্ষা করছিল, কারণ ওরা একসঙ্গে অফিসে যাবে। তখন হেইন নিচে নামে।
তাকে দেখে ইউনহু তো এক নজরে তার দিকেই তাকিয়েছিল, যেন সে এই প্রথমবার হেইনকে দেখল। সে তখন মনে মনে বলছিল, আজকে কেন আমার কাছে হেইনকে এতটা বিউটিফুল লাগছে। হেইন তখন ইউনহুকে বলে, আজকে তোমাকে অনেক কুল লাগছে। এটা শুনে ইউনহু তো খুশি হয়ে যায়, এমনকি আজকে অফিসেও তার মুড অনেক ভালো ছিল। তো ইউনহু বাইরে এসে হেইনকে দেখতে পায়, যে কিনা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, আর সে তখন একটু হোঁচটও খায়, যা দেখে ইউনহু চেঁচিয়ে বলে। হেইন তখন দেখার চেষ্টা করছিল যে কোন পাগল আওয়াজ করছিল, কিন্তু ইউনহু তখন ভয়ে লুকিয়ে গিয়েছিল। তখন তার নজর পড়ে এই জুতোটার উপর। ইউনহু এটা হেইনের জন্য কিনে নেয়। এরপর সে জুতো আর তার এই কিউট হাসি নিয়ে হেইনের কাছে যায়। ইউনহু বলে, 50% অফে পেলাম, তাই তোমার জন্য নিয়ে আসলাম। হেইন বলে, কিন্তু আমি কেন এত কম দামের জুতো নেব? আমার কাছে তো লাক্সারি ব্র্যান্ড আর এক্সপেন্সিভ জুতোর কালেকশন আছে। ইউনহু বলে, হ্যাঁ মানছি, ওগুলো এক্সপেন্সিভ, কিন্তু আনকমফর্টেবল। আর তুমি যখন হিলস পরো তখন আমার অনেক ভয় লাগে, এই বুঝি তুমি পরে গেলে। কিন্তু এই জুতো অনেক কমফর্টেবল, তাই তুমি একবার ট্রাই করতে পারো। ইউনহুর কথা শুনে হেইন খুশি হয়ে যায় যে সে তাকে নিয়ে কতটা চিন্তা করে। সে তখন ইউনহুর দেওয়া জুতো পরে নেয়, যা দেখে ইউনহু তো অনেক খুশি হয়। তখন ওখানে হেইনের সঙ্গে দেখা করতে সিয়ং আসে, আর সে তখন হেইনের চুলে হাত দিচ্ছিল, যা দেখে ইউনহু তো অনেক জেলাস হয়ে যায়। হেইনের পছন্দ না যে কেউ তার চুল টাচ করুক, কিন্তু এখন তো সে সিয়ংয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে, যা দেখে ইউনহু তখন সিয়ংয়ের ওপর অনেক রেগে যায়। তো এরপর দুজনে বাড়ি চলে যায়। হেইন তখন ইউনহুকে বলে যে আমি ঠিক হয়ে যাব। ইউরোপের একটি হসপিটালে আমি টাকা দিয়েছি আমার সার্জারির জন্য, যাতে ওরা আমাকে ঠিক করতে পারে। তারা বলেছে আমার ভালো হয়ে যাওয়ার চান্স 51%। এটা শুনে ইউনহু তো অবাক হয়ে যায়। বেচারা তখন বাইরে গিয়ে দৌড়াতে শুরু করে, আর সে তখন অনেক বেশি কান্না করছিল। অনেকক্ষণ কান্না করার পর ইউনহু তার রুমে চলে যায়। সে বলছিল, যদি হেইন ঠিক হয়ে যায় তাহলে আমাকে এই ফ্যামিলির সঙ্গেই থাকতে হবে, ওদের সমস্ত কথা শুনতে হবে, আমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না। একটু ভুল হলে ওদের কাছ থেকে বকা খাও, আর ওদের সমস্ত ঝামেলাগুলো মিটমাট করো। এই 3 বছরে ইউনহু অনেক বেশি কান্না করেছিল হেইনের পরিবারের জন্য। ড্রামার নামটা ভুল রাখা হয়েছে, কুইন অফ টিয়ার্স না রেখে কিং অফ টিয়ার্স রাখা উচিত, কারণ হিরোইনের থেকে বেশি কান্না হিরো করছে, তাই না? তো যাই হোক, পরের দিন ইউনহু ঘুম থেকে উঠে সিয়ংকে দেখতে পায়। সিয়ং আর হেইন দুজনে বিজনেস নিয়ে কথা বলছিল, কিন্তু সিয়ংকে দেখে ইউনহু তো অনেক রেগে যায়। তো হেইন যখন কফি আনতে যায় তখন ইউনহুও তার পেছন পেছন যায়। সে বলে, তোমার তো পছন্দ না কেউ তোমার চুল টাচ করুক, আমি একবার করেছিলাম তখন তুমি আমার ওপর অনেক রাগ করেছিলে, কিন্তু কাল যখন সিয়ং তোমার চুল টাচ করেছিল তখন তো তুমি ওকে কিছুই বলনি, বরং স্মাইল করছিলে। তার কথা শুনে হেইন খুব ভালো করে বুঝতে পারছে যে ইউনহু জেলাস, তাই সে কিছু না বলে একটা কিউট স্মাইল দিয়ে চলে যায়। তো এরপর ইউনহু বাইরে এসে এদের ওপর নজর রাখছিল। সিয়ংকে হাসতে দেখে ইউনহু বিরক্ত হয়ে বলে, ওরা কি এমন কথা বলছে যার কারণে সিয়ং এমন অদ্ভুতভাবে হাসছে? তখন সিয়ংও ইউনহুকে দেখে ফেলে, তাই সে কার্টেন বন্ধ করে দেয়। এটা দেখে ইউনহু তো রেগে যায়। সে তখন সিয়ংকে 1000টা গালি দেয়, আর এটাও বলে যে আমার নজর সারাক্ষণ তোর ওপর থাকবে। তো এরপর রাতের সিন দেখি, ইউনহু তখন ইয়াংকে সিয়ংয়ের কথা বলছিল। ইয়াং বলে, এটা তো অনেক ভালো খবর, যদি হেইন সিয়ংকে পছন্দ করে ফেলে তাহলে ও নিজে থেকেই তোকে ডিভোর্স দেবে, তোকে আর ঝামেলা পোহাতে হবে না, তুই ওই ফ্যামিলির কাছ থেকে রেহাই পাবি। এতে ইউনহু বলে, না, এটা আমি কখনোই হতে দেব না, ওই ছেলেটিকে আমার মোটেও পছন্দ না। ও যখন হেইনের সঙ্গে চিপকে থাকে তখন আমার ইচ্ছে করে ওকে মেরে ফেলতে।
তার কথা শুনে আমরা বুঝতে পারছি যে ইউনহো এখনও হেইনকে ভালোবাসে আর সে তাকে নিয়ে পজিটিভ, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব থাকার কারণে সে হেইনের সঙ্গে ঠিক মতন কথা বলতে পারে না, সে তাকে ভয় পায়। তো পরের দিন আমরা ইউনহোর বাবাকে দেখি যে কিনা এই গ্রামের চিফ, কিন্তু এখন তার কম্পিটিটর চলে এসেছে যে কিনা ভোট পাওয়ার জন্য গ্রামের মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে, যা দেখে ইউনহুর বাবা তো অনেক রেগে যায়। তো কিছুক্ষণ পর ওখানে অনেকগুলো ট্রাক আসে আর একটি গাড়ি থেকে হেইন নামে। তাকে দেখে সকলেই অবাক হয়ে যায়, কারণ হেইন এই প্রথমবার তার শ্বশুর বাড়ি এলো। আসলে ইউনহুর বোন তাকে মেসেজ করে এখানে আসতে বলেছিল তার বাবার সম্মান বাঁচানোর জন্য। তো হেইন তখন গ্রামের সমস্ত মানুষদেরকে অনেক দামি দামি গিফট দেয়, যার কারণে সকলেই তখন ইউনহুর বাবাকে ভোট দেয় আর সে আবারও চিফ হয়ে যায়। তো ইউনহুর মা তখন ইউনহুকে কল করে বলে যে হেইন এখানে এসেছে। এটা শুনে ইউনহু অবাক হয়ে যায় আর সে তখনই গ্রামে আসার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে হেইন ইউনহুর রুমে যায়। রুমটা আগের মতনই ছিল, যার কারণে হেইনের অতীতের কথা মনে পড়ে যায়। হেইন তখন এই জিনিসটা দেখতে পায় যার সাহায্যে আগেকার দিনে গান শোনা হতো। হেইন তখন গান শুনতে শুরু করে, তখন হেইনের হাত থেকে ওটা পড়ে যায় আর সে যখন ওটা তুলছিল তখন সে নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায় আর তার অবস্থা তখন অনেক খারাপ ছিল। এর মানে হেইনের মেমোরি লস হয়েছে। কয়েক ঘন্টা আগে তার সঙ্গে কি হয়েছে তা হেইনের মনে নেই। হেইন তখন কান্না করছিল কারণ তার মনে নেই বাড়ি যাওয়ার রাস্তা। এইদিকে ইউনহু গ্রামে চলে এসেছে, কিন্তু সে হেইনকে দেখতে পায় না। ইউনহু সকলকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ ওকে কিছুই বলতে পারে না। ইউনহু তখন ওই জিনিসটা পেয়ে যায়। এরপর সে একটা সাইকেল নিয়ে হেইনকে খুঁজতে শুরু করে। এইভাবে রাত হয়ে যায়। হেইন কি করবে বুঝতে না পেরে সোজা রাস্তা ধরে হাঁটছিল। তখন আমরা ওখানে ইউনহুকে দেখি। হেইনকে দেখে ইউনহু তখন তাড়াহুড়ো করে তার কাছে আসে আর তাকে একটু বকা দিয়ে বলে, তুমি এত রাতে এখানে কি করছো আর এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি জানো তোমাকে নিয়ে কতটা চিন্তা হচ্ছিল আর আমি কখন থেকে তোমাকে খুঁজছি? হেইনও তখন রেগে যায়। সে বলে, আমি কোনো রুগী না যে আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে। এতে ইউনহু তাকে সরি বলে চলে যায়। তখন ওখানকার সমস্ত লাইট জ্বলে ওঠে আর আমরা দেখি হেইন কান্না করছে। সে তখন ইউনহুকে বলে, আমি জানি না এখানে আমি কিভাবে আসলাম। ইউনহু যখন তার দিকে তাকায় তখন সে হেইনের এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায়। হেইন তখন আরও বলে, মনে হচ্ছে কিছু ঘন্টার মেমোরি আমি হারিয়ে ফেলেছি। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা শুনে ইউনহু আর নিজেকে সামলাতে না পেরে হেইনকে গিয়ে জড়িয়ে ধরে। হেইনের এই কন্ডিশন দেখে ইউনহু তখন আর তার চোখের পানি ধরে রাখতে পারে না, সেও কান্না করে ফেলে। তো সিন এখানে কাট হয় আর 2006 সালের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউনহুর বাবা ইউনহুকে সিওলের একটি স্কুলে ভর্তি করিয়েছিল আর এই স্কুলে হেইনও পড়ে আর হেইনকে সকলেই বুলি করত, এটা বলে যে হেইন তার ভাইকে মেরে ফেলেছে। এই সবে বিরক্ত হয়ে হেইন তখন বিদেশে গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সে যখন স্কুল থেকে বার হচ্ছিল তখন আমরা ওর হাতে ওই গান শোনার জিনিসটা দেখতে পাই। এর মানে ওটা হেইনেরই। তখন হেইন পড়ে যায় আর সে তার পায়ে একটু চোট পায়। তখনই স্কুলে ইউনহু আসছিল। হেইনকে চোট পেতে দেখে ইউনহু তখন তাকে একটি ব্যান্ডেড দেয়, কিন্তু হেইন নেয় না। তাই ইউনহু নিজে হাতে তার চোটে ব্যান্ডেড লাগিয়ে দেয়, কিন্তু হেইন তাকে কিছু না বলে চলে যায়। তখন ইউনহু ওই জিনিসটা দেখতে পেয়েছিল। এর মানে ইউনহু হয়তো তখন থেকেই এই জিনিসটা তার কাছে রেখে দিয়েছিল। তো এখানেই পার্ট 1 শেষ করছি। তোমাদের কাছে একটি প্রশ্ন, আমি কি এই ড্রামাটি শর্টকাটে এক্সপ্লেন করব নাকি ডিটেলসে? ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, ড্রামাটি আর আমার এক্সপ্লেন কেমন লাগলো ওটাও জানিও কিন্তু, ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।